আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাংলাদেশের স্বার্থে অর্থনৈতিক সামরিক সম্পর্ক জোরদারে আগ্রহী আঙ্কারা, জানালেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনের সহযোগিতা চাইলেন ডক্টর খলিল। দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টায় বিএসএফ, কঠোর অবস্থানে বিজিবি, শূন্যরেখায় অর্ধশতাধিক মানুষের অবস্থান। হাম ও উপসর্গে আজও ৮ শিশু মৃত্যু, প্রতিরোধযোগ্য হলেও থামানো যায়নি বিস্তার। একেই বড় চ্যালেঞ্জ বলছেন চিকিৎসকরা। কমিশন না থাকায় প্রায় ৩ মাস ধরে দুদকে অচল অবস্থা, থমকে আছে দুর্নীতি বিরোধী কার্যক্রম, দ্রুত পদক্ষেপ গ্রহণের তাগিদ টিআইবির। এখন শুনবেন বিস্তারিত। বাংলাদেশের সাথে অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী তুরস্ক। ঢাকা সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক শেষে একথা জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৈঠক শেষে দুদেশের সাংস্কৃতিক বিনিময় বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্ককে পাশে থাকার আহ্বানও জানিয়েছে বাংলাদেশ। ডক্টর খলিলুর রহমান বলেন, সীমান্তের ওপারে বাংলাদেশের বন্ধু আছে, প্রভু নেই। ৩ দিনের ঢাকা সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ২০২০ সালের পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর। একই সাথে বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর গুরুত্বপূর্ণ কোনো দেশের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম ঢাকা সফর। সফরের দ্বিতীয় দিন রাজধানীর এক অভিজাত হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বাংলাদেশের পক্ষে ছিলেন শামা ওবায়েদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও বিডার আশিক চৌধুরী। ৫০ মিনিটের বৈঠক শেষে হয় যৌথ সংবাদ সম্মেলন। শুরুতেই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান হাকান ফিদান। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক সমঝোতা স্মারক সই এবং ২ বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছে আঙ্কারা। শান্তি ও টেকসই উন্নয়ন বাড়াতে কাজ করতে চাই। বাংলাদেশ রোহিঙ্গা সম্প্রদায়কে স্থান দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছে। আমরা রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে কাজ করব। হাকান ফিদান বলেন, বাংলাদেশের সাথে প্রতিরক্ষা খাতেও সহযোগিতা বাড়াতে আগ্রহী তার দেশ। বিশেষভাবে সামরিক যন্ত্রপাতি ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ করতে চায় এরদোগান প্রশাসন। সামরিক খাতে আমরা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছি। বিশেষ করে সামরিক অস্ত্র ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে চায় তুরস্ক। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, এই সফর পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং বোঝাপড়াকে আরো গভীর করবে। বলেন, আমরা সীমান্তের ওপারে বন্ধু চাই, প্রভু। নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠিয়েছিল তুরস্ক। একই সাথে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রতিনিধিত্বের জন্য ধন্যবাদ জানাই। জাতিসংঘের সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা বন্ধু চাই, প্রভু নয়। তুর্কি বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া আলোচনায় স্থান পেয়েছে রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের কার্যকর ভূমিকা নিয়ে। দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। লালমনিরহাটের 4টি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ, পরে বিজিবির বাধায় তা পণ্ড হয়ে যায়। নওগাঁর সাপাহার সীমান্তেও বিজিবির কঠোর অবস্থানের কারণে ভেস্তে যায় বিএসএফ এর পুশিনের চেষ্টা। পঞ্চগড়ের বড়বড়ি সীমান্তেও বিএসএফ এর অপচেষ্টাও পণ্ড হয়ে যায় বিজিবির তৎপরতায়। কোনোভাবেই থামছে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অপতৎপরতা। একের পর এক সীমান্ত দিয়ে চলছে পুশিনের চেষ্টা। দেশের বিভিন্ন সীমান্তে আজ অর্ধশতাধিক মানুষকে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ, তবে প্রত্যেকটি পণ্ড হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বাধায়। লালমনিরহাটে 4টি সীমান্ত দিয়ে 33 জনকে এপারে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালায় বিএসএফ। ভোরে জেলার পাটগ্রাম, হাতিবান্ধা ও আদিতমারি সীমান্তে এই ঘটনা ঘটে। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা নস্যাৎ হয়ে যায়। বাধার মুখে পিছু হটে বিএসএফ। পুশিনের জন্য যাদের আনা হয়েছিল তারা বর্তমানে শূন্য রেখায় ভারতের অংশে অবস্থান করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। বিএসএফ এর চেষ্টা ব্যর্থ হয়েছে নওগাঁর সাপাহারের হাপানিয়া সীমান্তেও। ভোরে 17 জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় বিজিবি। এতে ভারতের শূন্য রেখাতেই অবস্থান নেয় 17 জন। বিজিবি জানায়, কাউকে অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না। বিজিবির বাধায় পঞ্চগড় সীমান্তেও পণ্ড হয়েছে বিএসএফ এর পুশিন। ভোরে ভারতের প্রধানপাড়া থেকে কাঁটাতারের গেট খুলে 10 জনকে এপারে পাঠানোর চেষ্টা করা হয়।
পরে বিজিবির টহল দল বাধা দিলে তাদের নিয়ে যাওয়া হয় ভারতের শূন্যরেখায়। এই ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। হাম ও উপসর্গে থামছেই না মৃত্যু। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 8 জনের। বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি 1411 জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 71 জন। মোট চিকিৎসাধীন 273 জন। ময়মনসিংহ মেডিকেলে 19 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 23 জন। মোট চিকিৎসাধীন 89 জন রোগী। এছাড়া বরিশাল, খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। সন্তানের জীবন বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। প্রতিরোধযোগ্য রোগ হয়েও হামের বিস্তার এখনো থামানো যায়নি পুরোপুরি, যা একটি বড় চ্যালেঞ্জ। হাসপাতালগুলোতে এখনো অধিকাংশ রোগী ঢাকার বাইরে থেকে আসা, তবে সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে হাসপাতালগুলো। এদিকে অভিভাবকরা বলছেন, উপসর্গ দেখা দিলে ঢাকার বাইরের হাসপাতালগুলো হাম নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তাই চিকিৎসা নিতে ভিন্ন ভিন্ন হাসপাতাল ঘুরে আসতে হচ্ছে। এদিকে সংক্রমণ ঠেকাতে চিকিৎসকরা দিচ্ছেন সচেতনতার পরামর্শ। হামের থাবা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রতিদিনই নতুন করে যোগ হচ্ছে উদ্বেগের গল্প। বন্দী অবস্থায় 4 দেয়ালের মাঝে কাটছে ছোট্ট সোনামণিদের দিন। ছুটির দিনেও রয়েছে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসাদের লাইন। ডিএনসিসি হাসপাতালে বেশিরভাগ হামে আক্রান্ত শিশুরাই এসেছে ঢাকার বাইরে থেকে, বিশেষ করে বরিশাল, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে। তীব্র জ্বর সহ হাম উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। হামের উপসর্গ এই জন্য আর কি এখানে আসা। তো ডক্টর দেখে বললো যে হামের উপসর্গ এরকমই, তো এই জন্য আমাকে অ্যাডমিট হতে বলেছে। মাসের একটা টিকা আছে, ওটা এখনো দিতে পারিনি, কারণ আমি নিজে জব হোল্ডার আর কি আমি, তো এই জন্য আমি একটু সময় করে উঠতে পারিনি। জ্বর থেকে পরে কাশি শুরু হয়েছে, তারপর হালকা হালকা রেশ বেরিয়েছে মুখে, তারপর জন্য আসছি। ডাক্তার দেখায় অ্যান্টিবায়োটিক নিয়েছি, এরপর ঠান্ডার ওষুধ দিছে, খাওয়াইলে কমে আবার বাইরে যায়, এই কারণে আবার মেডিকেল লইলাম। 3 দিন আগে থেকে আর কি আপনার অচল অবস্থা দুদকে। প্রায় 3 মাস ধরে থমকে আছে দুর্নীতি বিরোধী কার্যক্রম। নতুন করে শুরু হচ্ছে না অনুসন্ধান, তদন্ত, আপিল কিংবা চার্জশিট প্রদান। আগের কমিশনারদের পদত্যাগের পর নতুন কমিশন গঠন না হওয়ায় তৈরি হয়েছে এই শূন্যতা। তাই আইনের ফাঁক কোলে পার পেয়ে যাচ্ছে দুর্নীতিবাজ অনেকে। টিআইবি বলছে, দ্রুততম সময়ে কমিশন গঠন না করে দুর্নীতি সহায়ক পরিবেশ সৃষ্টি করছে সরকার। দুদক নিয়ে দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রের প্রধান প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন বা দুদক। অভিযোগ অনুসন্ধান, তদন্ত, মামলা কিংবা অভিযোগপত্র দায়ের থেকে শুরু করে বিচারিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্থাটি। তবে সব রাজনৈতিক সরকারের আমলই